আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ শুদ্ধ বাংলা চর্চা কোর্সের দ্বিতীয় পাঠ। এই পাঠে আমরা বাংলা বর্ণমালাকে চিনব, বাংলা বর্ণমালার চেহারা দেখব, তাদেরকে চিনব এবং তাদের নাম জানব। তো কথা হচ্ছে যে ইংরেজিতে যেমন এ বি সি ডি এ করতে 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 জেড পর্যন্ত 26টি লেটার আছে। লেটার বলতে এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, এই করতে করতে জেড পর্যন্ত 26টি লেটার আসে। এই 26টি লেটারকে একসাথে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেট বলতে কি, এ থেকে জেড পর্যন্ত এই সমষ্টিকে, এই গুচ্ছকে বলা হয় অ্যালফাবেট। ওই রকমই যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই যে আলিফ, বা, তা, সা দিয়ে এই করতে 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 ইয়া পর্যন্ত 29টি হার্ফ রয়েছে। কয়টি? 29টি হার্ফ রয়েছে। আলিফ একটা হার্ফ, বা একটা হার্ফ, তা একটা হার্ফ, সা একটা হার্ফ দিয়ে ইয়া একটা হার্ফ দিয়ে করতে করতে 29টি হার্ফ রয়েছে। এই 29টি হার্ফকে একসঙ্গে বলা হয় হরফুল হিজা। কি বলা হয়? হরফুল হিজা। তো ওই রকমই বাংলাতে ওয়া থেকে নিয়ে ওয়া, আ, রস্বই এই করতে 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 চন্দ্রবিন্দু পর্যন্ত টোটাল 50টি কি আছে? বর্ণ আছে। 50টি বর্ণ আছে। ওয়া একটা বর্ণ, আ একটা বর্ণ, রস্বই একটা বর্ণ। আমরা অক্ষর বলি যে ওয়া একটা অক্ষর, আ একটা অক্ষর, তো না, অক্ষর ভুল। আগে হয় ধ্বনি। ধ্বনি বলতে এই যে ওয়া বলছি, তো এর শব্দকে বলে ধ্বনি, তারপরে এরই সাংকেতিক চিহ্ন যে লিখছি, লেখাটাকে বলে বর্ণ, তারপরে আসবে অক্ষর, তারপরে আসবে শব্দ, তারপরে বাক্য। তো আমি সেগুলো অক্ষর কি, বর্ণ কি, ধ্বনি কি, সেগুলো পরে আলোচনা করব। তো আজকে আমি বলে দিই যে এটা হচ্ছে বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ। এই করতে করতে বাংলা ভাষাতে বর্ণর সংখ্যা হচ্ছে আপনার 50টি। কয়টি? 50টি বর্ণ রয়েছে। এবার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের সামনে রাখতে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন বলে আশা করছি। ঠিক আছে? উচ্চারণ, বাংলা বর্ণমালার উচ্চারণ নিয়ে একটু কথা আছে, যে কথাগুলো অবশ্যই বাংলা ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আশা করছি। খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ বিষয়টি, বিশেষ করে সেটা হচ্ছে এই যে ইংরেজি বা আরবি বর্ণমালায় উচ্চারণের দিক দিয়ে খুব একটা পার্থক্য নেই, যে এই অঞ্চলের মানুষ এরকম উচ্চারণ করে, ওই অঞ্চলের মানুষ এরকম উচ্চারণ করে, একই মানে একটা বৃহৎ অঞ্চলে যে এক সাইডে এরকম, এক সাইডে এরকম, এরকম নেই। কিন্তু বাংলা বর্ণমালার ক্ষেত্রে আসে যে বেশিরভাগই মানুষ শুদ্ধ উচ্চারণ করে না। কি? শুদ্ধ উচ্চারণ করে না। একটাই বর্ণ, এই অঞ্চলের মানুষ আলাদা বলছে, এই অঞ্চলের মানুষ আলাদা বলছে। যেমন একটা উদাহরণ দিই আমি, এটা হচ্ছে মূর্ধন্য স। এই বেচারাকে যে যেমন করে পারছে তেমন করে উচ্চারণ করছে। যেমন আমরা পড়তাম প্যাট কাটা মধ্যাহ্ন স, মূর্ধান্য নয়, প্যাট কাটা মধ্যাহ্ন স। আবার কেউ পরে মধ্যাহ্ন স, প্যাট কাটা বলে না হয়তো কেউ, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে মূর্ধন্য। প্রথম কথা হচ্ছে যে আপনি একে মধ্যাহ্ন স বলেন, আর প্যাট কাটা মধ্যাহ্ন স বলেন, আর যাই বলেন উচ্চারণ তো সে সই আসছে, তাহলে এটা বলার কি অতটা গুরুত্ব রয়েছে? তো না, গুরুত্ব আছে। যখন মূর্ধন্য বলছি তখন এর মানে হচ্ছে যে এটা মূর্ধা থেকে বের হয়।
কি এটা মূর্ধন্য বলছি, মানে এটা মূর্ধা থেকে বের হয়, মানে এর সঠিক উচ্চারণই বলে দিবে, এর নামটাই বলে দিবে যে আমাকে কোথা থেকে বের করা হয় বা বের করতে হয়। সেটা হচ্ছে মূর্ধা। মূর্ধা কি? এই যে আমাদের জিহ্বার ওপরের ছাদ রয়েছে, তালু যাকে বলি, তালুর শেষ আর দাঁত, ওপরের দাঁতের শেষ, যে তার মাঝামাঝি একটা স্থান রয়েছে, এরকম মানে 1-1.5 ইঞ্চি হবে, তার হ্যাঁ ওরকমই হবে। তো সেই দাঁতের শেষ অংশ শেষ হয়ে আর মাড়ি থেকে উপরে আস্তে আস্তে মাড়ির মানে মাড়িটা শেষ হয়ে, সরি মাড়ি নয়, তালুটা শেষ হয়ে একটা অংশ রয়েছে, তাকে বলা হয় মূর্ধা। তো সেই মূর্ধা থেকে বের হয়, এই জন্যই এই বেচারার নাম হচ্ছে মূর্ধন্য স। কিন্তু একে এত এর প্রতি জুলুম করে, যে যার মতো ইচ্ছা মানে যা যা ইচ্ছা তাই একে বলে দেয়। ওরকমই একটা বর্ণ আছে, এটা কি, এটার সঠিক উচ্চারণ হচ্ছে তালব্য স। কিন্তু এই বেচারা কেউ কেউ ছাড়েনি, কেউ বলছে তালবেশ স, যেমন আমরা পড়তাম, বেশিরভাগ মানুষকে তালবেশ স পড়ে বা অনেক রকম, তাকে তালবেশ স পড়েন আর খেজুর বেশ স পড়েন, উচ্চারণ তো সই আসছে, উচ্চারণ সই আসছে, কিন্তু তারপরেও এই শুদ্ধ উচ্চারণের গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে এটাই যে যখন আপনি বলছেন তালব্য স, তখন এর সঠিক উচ্চারণ, এর সঠিক নাম যে আপনি বলছেন সেটাই বলে দিচ্ছে যে আমি বের হই তালু থেকে, আমি বের হই তালু থেকে, এই জন্যই আমার নাম তালব্য স। সঠিক উচ্চারণের কি গুরুত্ব, না যে নামই বলে দিচ্ছে যে তার উচ্চারণস্থল কি সেটা বলে দিচ্ছে। আরও একটা শেষ উদাহরণ দিব বর্ণমালার উচ্চারণ নিয়ে। একটা আছে হ্রস্ব এ, আর একটা আছে দীর্ঘ ই। তো আমরা একে কি পড়েছি? হস্য ই পড়েছি, হস্য ই। হস্য এটা বাংলা শব্দ, আর এর কোনো মানে আসে এরকম আমার জানা নেই, হস্যের কোনো মানে নেই। কিন্তু এর সঠিক উচ্চারণ যদি করি, সঠিক উচ্চারণটা হচ্ছে হ্রস্ব ই। এখানে একটা কথা, এখানে হয় র ফলা আছে, যেমন কয় র ফলা ক্র হয়, তো এখানে হয় র ফলা হর হবে না, হ্যাঁ এই হটা একেবারে উজ্জ থাকবে, হয়তো 10% হটা বের হবে, বাকি হ্রস্ব ই, রতে হালকা হ আসবে। তো এর সঠিক নাম হচ্ছে হ্রস্ব ই। তো যখন আমরা হস্য পড়েছি, হস্য বললে হস্য এর কোনো মানে নেই, কিন্তু যখন আপনি হ্রস্ব ই পড়ছেন, তো হ্রস্ব মানে হচ্ছে ছোট, খাটো, খাটো বা মানে শর্ট বোঝায় এক কথায়। তো আর এই যে যখন এর উচ্চারণ দীর্ঘ ই, তো দীর্ঘ মানে হচ্ছে লম্বা, দীর্ঘ মানে দীর্ঘ। তো এর সঠিক উচ্চারণ বলে দিচ্ছে যে যখন এটা আমরা বাক্যে ব্যবহার করব, যেমন বাক্যে ব্যবহার করলাম যে কি, এই হ্রস্ব এটা মূলত এরই সংক্ষিপ্ত রূপ। হ্রস্ব ইকারটা, এই যে কয় হ্রস্ব ইকার দিয়েছে, দেখতে পাচ্ছেন কিনা, কয়ে হ্রস্ব ইকার যে দিয়েছি, এটা হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। তো এখানে টান কম হবে, কি এখানে টানতে হবে না আপনাকে, যেহেতু এখানে হ্রস্ব ইকার আসে, এই হ্রস্ব ই আছে। কিন্তু এই কিতে দেখেন, এখানে যে দীর্ঘ ইকার আছে, এটা হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ। বাক্যে যখন ব্যবহার হয়, শব্দে যখন ব্যবহার হয়, তো এই দেখছেন এর সংক্ষিপ্ত রূপ। তো এইখানে কিন্তু আপনাকে একটু টানতে হবে কি, যেহেতু এখানে দীর্ঘ ই লাগা আছে। তো এর সঠিক উচ্চারণ করছে হ্রস্ব ই, তাহলে সেই তার সঠিক নাম আমাদেরকে বলে দিচ্ছে যে এটা যখন ব্যবহার হবে তখন সেখানে টানতে কম হবে, শ্বাসটা বেশি দীর্ঘ হবে না। আর যখন দীর্ঘ ইকার থাকবে তখন এখানে একটু টানটা বেশি হবে, একটু শ্বাস বেশি নিতে হবে। তো শুদ্ধ উচ্চারণের কি উপকারিতা, কি লাভ, যে আমরা বর্ণের যে সঠিক নাম সেটা বললেই তারা এক্সট্রা আমাদেরকে উপকার দিচ্ছে, যে তাদের উচ্চারণ স্থল কি এবং তাদের ব্যবহারের ক্ষেত্রে কি মানে টান কম হবে কি বেশি হবে সেটা বলে দিচ্ছে। তো সঠিক উচ্চারণের গুরুত্ব আমরা দেখলাম।
তো আশা করছি আমরা একটু ধারণা পেয়েছি যে আমাদের মাতৃভাষা বাংলার যে ইট, বাংলা ভাষার যে ইট, যেমন একটা ঘর তৈরি করতে ইট হয়, ইট তারপরে দেওয়াল, তারপরে কি হয়, ঘর হয়। তো অনুরূপ এই বর্ণ, তারপরে কি হয়, শব্দ হয়, তারপরে কি হয়, একটা ভাষা হয়। তো আমাদের যে ভাষার ইট, বর্ণ, এর সাথে শ্রদ্ধা করতে হবে, একে শ্রদ্ধা করতে হবে, এর সাথে ভালো ব্যবহার করতে হবে। আর সেটা হচ্ছে এই যে তার যে সঠিক নাম, সেই নামে তাকে ডাকতে হবে। তার যে সঠিক নাম, তার যে সঠিক উচ্চারণ, সেটা করতে হবে। এটা হচ্ছে বর্ণের সাথে, আমাদের ভাষার ইটের সাথে একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, একটা তার সম্মান। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা বাংলা বর্ণমালা 50টা, অনেক, তাই তো? তো আমরা শুধুমাত্র স্বরবর্ণকে শিখব, শুধুমাত্র স্বরবর্ণকে আমরা আজকে চিনব, স্বরবর্ণ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা চিনব। এবার এখানে আবার প্রশ্ন যে বর্ণমালা আছে, আমাকে ভাগ করার কি প্রয়োজন? একটা স্বরবর্ণ আর তারপরে ব্যঞ্জন বর্ণ ভাগ করার কি প্রয়োজন? তো প্রয়োজন আছে ভাগ করার, সেটা আমি বলে দিই। ইংরেজিতে যেমন আছে ভাওয়েল, কয়টা আছে ইংরেজিতে? এ ই আই ও ইউ, 5টা। এ ই আই ও ইউ, ইংরেজিতে যেমন ভাওয়েল আছে 5টা, ওইরকমই আরবিতে হরফুল ইল্লাহ, হরফে ইল্লাহ কয়টা আছে? 3টা, ওয়াও, আলিফ, ইয়া। তো ওই রকমই বাংলাতে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 11টা। বাংলাতে বাংলাতে স্বরবর্ণ রয়েছে 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। ইংরেজিতে যেমন ভাওয়েল, আরবিতে যেমন হরফুল ইল্লাহ, ওইরকমই বাংলাতে স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি। একে পার্থক্য বর্ণমালা থেকে একে আলাদা এই জন্য করা হয়েছে যে যখন এইগুলোকে, বাংলার স্বরবর্ণকে, ইংরেজির ভাওয়েলকে আর আরবির হরফুল ইল্লাকে যখন ব্যবহার করা হয়, তখন মুখের কোনো অংশের সাথে মানে স্পর্শ পায় না, ঘষা খায় না, ঠেকে না। যেমন ইংরেজির একটা উদাহরণ দিচ্ছি, BAT, ব্যাট, ইংরেজিতে BAT, ব্যাট। যখন ব্যাট উচ্চারণ করছি, তো ব বলার সময়তে 2 ঠোঁট একে অপরের সাথে স্পর্শ হচ্ছে, হ্যাঁ, ঠেকছে। ওরকম ট যখন বলছি, তখন জিহ্বা তালুতে ঠেকছে। কিন্তু ব্যাট, এর জন্য মুখের কোনো এমন স্থান নেই যে স্থানে আপনাকে টাচ করতে হবে, স্পর্শ করতে হবে, এটা হাওয়াতেই বেরিয়ে যায়। আরও একটা উদাহরণ, যে ডগ দিয়ে দিলাম, হ্যাঁ, ডগ, যে ডগ আছে, যখন ডগ বলছেন ড, তো জিহ্বাটা আপনার তালুতে ঠেকছে, ড। ওরকমই যখন গ বলছেন ডগ, তো এই যে মানে কণ্ঠনালী, তার ভেতরের অংশটা, কণ্ঠনালী একে অপরের সাথে একটু মানে টাচ হচ্ছে, স্পর্শ পাচ্ছে, কিন্তু ওটা মধ্যেখান থেকে কোথাও ঠেকছে না, কোথাও স্পর্শ করছে না। তো এই জন্য ভাওয়েলের কি AEIOU, 5টা উদাহরণ আমি দিব না, দুটোই দিলাম, যে ভাওয়েল উচ্চারণ করতে গিয়ে কোনো জায়গায় স্পর্শ করে না, এই জন্য তাকে আলাদা করা হয়েছে। ওরকমই হরফে ইল্লাত কি আছে? ওয়াও, আলিফ, ইয়া। আমি একটা উদাহরণ দিলাম, বাও যাবার বাউ, এটা উচ্চারণ করলাম, তো যখন বাউ বলছি বা, তো 2 ঠোঁট একে অপরের সাথে স্পর্শ পাচ্ছে, বা কোথাও ঠেকলো, কিন্তু ওয়া উচ্চারণ করলাম বাউ। আপনাকে গ্যারেন্টি দিলাম, চ্যালেঞ্জ করছি, আপনি বলতে পারবেন না যে ওয়াওটা উচ্চারণ করতে গিয়ে আপনি কোথাও মুখের কোনো অংশকে কোনো অংশের সাথে মানে ঘষা খাইয়েছেন বা টাচ করিয়েছেন বা আপনি ঠেকিয়েছেন, পারবেন না, যেহেতু ওয়াও। ওরকম একটা উদাহরণ দিচ্ছে আলিফের, বা আলিফ যাবার বা, আলিফ যাবার বা, এই যে বা উচ্চারণ করছি, এটা বা উচ্চারণ একটা উদাহরণ দিলাম, অন্য কিছু দিচ্ছি, সি আত, ঠিক আছে? তো এই দেখেন সিন ইয়াজের সি, যখন সিন বলছি, তো জিহ্বা তালুতে স্পর্শ পাচ্ছে, হ্যাঁ, যখন সিন বলছি জিহ্বা তালুতে স্পর্শ পাচ্ছে, কিন্তু এই যে উচ্চারণ করলাম ইয়া কিন্তু মুখের কোথাও স্পর্শ পায়নি। মূলত এই ওয়াও, এই আলিফ, এই আলিফের উদাহরণ দিই, যেমন কলা, তো যখন ক বলছি, তখন কণ্ঠনালীর এক অংশ এক অপরের সাথে ঘষা খাচ্ছে। লামেরও লাম, জিহ্বার মানে অগ্রভাগ দাঁতের ওপরের
একটু স্পর্শ পাচ্ছে লাম, কিন্তু এই যে মধ্যখানে আলিফ আছে, এই বেচারা কারোর সাথে সম্পর্ক করেনি, সে কাউকে ছুতে যায়নি, কাউকে স্পর্শ করেনি। তো মূলত ওয়াও আলিফ ইয়া এই হুরুফুল ইল্লা কারোর সাথে টাচ খায় না, কারোর সাথে স্পর্শ করে না। তো ওইরকমই স্বরবর্ণ রয়েছে, ওরকমই স্বরবর্ণ আছে কি যে ওয়া আ রস্বই এ থেকে ওয়াও পর্যন্ত যে 11টি বর্ণ রয়েছে এর মধ্যে একটাও একে অপরের সাথে টাচ পায় না। যেমন বললাম আম, যে আম ব্যবহার করলাম, তো এটা হাওয়াতে বেরিয়ে গেল, আটা কোথাও একে অপরের সাথে সাক্ষাৎ মানে স্পর্শ পায়নি। কিন্তু যখন বলছি তখন মা দুই ঠোঁট মিলিত হয়ে যাচ্ছে, মানে একটা অংশের সাথে ধাক্কা খাচ্ছে, কিন্তু আটা হাওয়াতে বেরিয়ে গেল। ওরকমই যেমন বলছি রস্বইতে একটা উদাহরণ দিলাম ইসলাম, এই যে রস্বই আছে ইসলাম, এই তিনটে কোনো না কোনো অঙ্গের সাথে মুখের স্পর্শ হচ্ছে, কিন্তু রস্বই কারোর সাথে স্পর্শ হয় না। মূলত এই ওয়া থেকে নিয়ে ও পর্যন্ত তাদের সকলের অবস্থা একই। তবে হ্যাঁ, রির একটু ঝামেলা আছে, রি সম্পর্কে আমি পরে আলোচনা করব, যে রি স্বরবর্ণের মানে মধ্যে পড়ছে, রি স্বরবর্ণের অন্তর্ভুক্ত, তা সত্ত্বেও রি যখন উচ্চারণ মানুষ করে, এবং কয় রি ফলা কয় রি, তো কি হয় যে জিহ্বা একে অপরের সাথে বা মুখের কোনো অংশ রি উচ্চারণ করার সময় স্পর্শ পায়। তো এটা একটু ব্যতিক্রম, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমার মনে হয় যা আলোচনা এখানে শেষ করা উচিত। টাইম আমি এটাই চাইছি যেন বেশি দীর্ঘ না হয়ে যাক ক্লাস, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য, যেন আপনারা বিরক্তি বোধ না করেন। তো আশা করছি এই আলোচনাটা বেনিফিশিয়াল হবে আপনাদের সকলের জন্য। উচ্চারণে একটু ধারণা পেয়েছেন। আজকে এখানে শেষ করছি। স্বরবর্ণকে আলাদা করার কি উদ্দেশ্য সেটা বুঝলাম, এবং বর্ণমালাগুলোকে যে উচ্চারণ করব সঠিক বা শুদ্ধ উচ্চারণের কি গুরুত্ব সেটাও আমরা বুঝলাম। তো আজকে বর্ণমালার চেহারা দেখার কথা ছিল, কিন্তু সময় বেশি হয়ে গেল, তো থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ 50টি বর্ণকে চেনার চেষ্টা করব ইনশাল্লাহ। এখান থেকে শেষ করছি।